টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা? ক্যামেরার সামনে এসে কেউ কখনো মাইক্রোফোন হাতে নিজের বেজ্জতি নিজে করেছে তোমরা কোনোদিন দেখেছো? তো আজকে আমি তোমাদের দেখাবো যে মাইক্রোফোন হাতে নিয়ে নিজের বেজ্জতি কি করে করতে হয়। মমতা ব্যানার্জির কাছ থেকে সাধারণ মানুষের শেখা উচিত, কারণ তাদেরও জানা উচিত যে আমাদের এই মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ। সেটা জানার জন্য আজকে তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই দেখো আপনি क्या करता हूं। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। দেখো দিদি, এর মেন সমস্যা হচ্ছে পেট্রোল ফান্ডের টাকা থাকে, পুলিশের জিপগুলোকে রিপেয়ারিং করানোর মতো ভালো ফান্ড পাওয়া যায় না। তারপর আর যা বাদ বাকি একটুখানি বেঁচে থাকে সেটাও পুলিশ তার নিজের ঘরে নিয়ে যায়। ডিজেল চুরি করে এরা ঘরে নিয়ে যায়, তো ঘুরবে কি করে? তুমি যে কতটা অপদার্থ সেটা তুমি প্রমাণ করে দিচ্ছ। তোমার রাজ্যে পুলিশ যে সব কিছুতেই ঢিলেমি করে, আর তোমার রাজ্যে পুলিশ যে এত অলস সেটা তুমি তোমার নিজের মুখে স্বীকার করছো। তা দিদি, পুলিশ মন্ত্রীটা কে? এইসব দায় কার? এগুলো দেখার দায়িত্ব কার? শুধু চেয়ারে বসে আর আমি এই দপ্তর সামলাচ্ছি, ওই দপ্তর সামলাচ্ছি, সেই দপ্তর সামলাচ্ছি, কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। আলটিমেটলি সাধারণ মানুষেরই ফাটছে। ये देख रहा है जूता, ये जूता आए मेरे सामने, वो सटासट करके इसको सीमा को ना वो टैटो बनाऊंगी कि 7 पुश्ते जो है इसकी गंजी। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। দেখো দিদি, বেশি ঘুরলে আবার এরা রোগা হয়ে যাবে, এদের গায়ে হাতে ট্যান পড়ে যাবে। যা রোদ হয়েছে, গাড়িগুলো আবার এসি নেই। পুলিশ যদি সবসময় ঘুরতে থাকে তাহলে সাধারণ মানুষ কিন্তু আর বাঁচবে না। সাধারণ মানুষের পকেটে যা টাকা আছে সব নিয়ে যাবে। কারণ এখন যেভাবে বাইক ধরা চালু হয়েছে, এখন যেভাবে বাইকের কাগজপত্র চেক হচ্ছে, তাতে মানুষ তো মরবে। বালি গাড়ি, ইট গাড়ি, চিপস গাড়ি, এগুলো তো যাওয়ার উপায়ই নেই। ওরা সবসময় হাত পেতে দাঁড়িয়ে আছে, কে 100-150 দেবে, কেউ আবার পকেটে মুতে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ আছে, অনেকে আছে প্যাকেটের ভেতরে মুতে সেই মুতো দিয়ে যাচ্ছে। তাহলে পুলিশগুলোর ইজ্জত সম্মান কোথায় গেছে জানো? রসাতলে। বলছেন এইগুলো লজ্জা লাগছে না? এটাকে বলতে পারছো না? আগের দিন ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কেন? বাড়িতে বউ নেই, বাবু নেই, ভুল করেছো। তাহলে তোমার এই লোকটা আমাকে একটা কথা বলো, বাড়িতে 1 মিনিট, আজকে এক একটা টিচার, এক একটা মানুষ ওখানে কষ্ট পাচ্ছে। তোমরা এই লরিওয়ালা গুলো, এই লরিটা গেল, সেই দেখেছো কি মালগুলোর মধ্যে? দেখেছো যে তোমাকে টাকাটা ছিঁড়ে দিয়ে গেল, লজ্জা করলো না একবার? আমরা রিসেন্টলি একটা ভিডিও দেখেছি, যে ভিডিওতে একজন সিভিক পুলিশ হাউ মাউ করে কাঁদছে আর বলছে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। গাড়ির ভেতরে থাকা পুলিশটা সে কিন্তু সবসময় একটা কথা বলে যাচ্ছে যে আমার কোনো দোষ নেই, আমি এটা করেছি সেটা করেছি। সে তো জানে ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওর চাকরি যাবে না। মেন হচ্ছে যে সিভিক পুলিশ, সে জানে আমার ঘরে খেতে পাবো না। ভেতরে বসে যারা অর্ডার দেয় তাদের চাকরি কিন্তু যায় না, যারা টাকা আনতে যায় তাদের কিন্তু চাকরি চলে যায়। তাই রাজ্যের পুলিশ যদি মানুষের পায়ে ধরে, তাহলে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটাও ভাবার বিষয় আছে। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপি কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে, তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে, বাট তাকে তুমি কোনো কাজ দাও না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রাণের দিদি, তিনি প্রমাণ করলেন যে পুলিশ দলদাস আর কৃতদাস হয়ে আছে। একজন হেডকোয়ার্টারের বড় মাপের অফিসার, তাকে তৃণমূল সরকার কোনো কাজ করতে দেয় না, তাকে প্রেসারে রাখে। তাহলে পুলিশগুলোকে এতদিন যে বিরোধীরা দলদাস, কৃতদাস, তারপরে কুকুর এগুলো বলে এসছে, তাহলে এটা পুরোটাই সত্যি কথা। মুখ্যমন্ত্রী এখন মাইক ধরে মেনে নিলেন। আর এই মুখ্যমন্ত্রী তার ব্যর্থতাগুলো যে এই মাইকের মাধ্যমে, জেলা প্রশাসনিক বৈঠকের মাধ্যমে এগুলো যে বলেন, এতে খুব কিন্তু আমরা আনন্দিত হই। কিছুটা মজা লাগে, আবার কিছুটা তাকে অপদার্থ মনে হলেও মনে হয় যে মানুষটা হচ্ছে দোগলাবাজ। এটা মানুষ বুঝতে পারছে, সেটা বোঝার জন্য এই মিটিংগুলো করা হয়। নিজের অপমান নিজে করে, মানে রাস্তায় কাঁটা পড়ে আছে, আমি দেখেও পা নিয়ে গিয়ে ওতে ঢুকিয়ে দিচ্ছি, এটাই হয়। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না, আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। বলি ও দিদি, তুমি জানো না পুলিশের মধ্যে তো একটা বড় গ্রুপ আছে, সেই গ্রুপটা হচ্ছে চাঁদাবাজির গ্রুপ। একটা গ্রুপ চাইছে যে পুলিশের নাম খারাপ করবো না, আরেকটা গ্রুপ চাইছে নাম খারাপ হলে তো কি হয়েছে, পকেট গরম থাকলেই হবে। তো পুলিশেরও গ্রুপ আছে, এ আর বি সি। তোমাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে প্রত্যেকটা পঞ্চায়েতে, অঞ্চলে বলছি না, পঞ্চায়েতে, এক একটা গ্রামে
দুটো তিনটে করে দল আছে, এ বি সি টিম। কখনো কখনো দেখবে এ টিমের কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে, সে আবার এ টিমের বাকি লোকগুলো এসে বি টিমের লোককে ধরে মারছে, সি টিমের লোক আবার এ টিমকে মারছে। এরকম করে গজ খিচুড়ি হয়ে যাচ্ছে গ্রামগুলোতে। মানে কুকুরকে একটা যদি রাস্তায় কেউ হাড্ডি ফেলে দেয়, যখন একসাথে 10-12টা কুকুর জমা হয়ে যায়, তার মধ্যে যে সব থেকে বেশি ঘেউ ঘেউ করতে পারে, হাড্ডিটা কিন্তু তার হয়ে যায়। তো এইরকম করে তুমি যখন একটা হাড্ডি দাও, তোমার কুকুরগুলো সব পুরো জড়ো হয়ে যায়, যার গায়ের জোর বেশি সেই কিন্তু হাড্ডির মালিক হয়ে যায়। এটা কিন্তু দেখতে হেভি লাগে। তো একবার আমাদের গ্রামে এ টিমের মিটিং হচ্ছে কোনো একজন পুরনো নেতার বাড়িতে। তো সে নেতার বাড়িতে কোনো কারণে বি টিমের যারা সদস্যরা আছেন তারা খবর পেয়ে গেছেন। তো এ টিমের 3 জন বসে মিটিং করছিলেন, তাদের মধ্যে একজনকে এমনভাবে মেরেছে যে আর 2জন তাকে কাঁধে করে নিয়ে আসছে হসপিটালে নিয়ে যাবে বলে। কি সাংঘাতিক মার খেয়েছে। রাজনীতি করতে গিয়ে যদি এত মার খেতে হয়, তাহলে ঘরের লোক কি আর বলবে যে তুই রাজনীতি করতে যা। এই যে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি অনেক বড় গলা করে বলে গেলেন যে ওকে কাজে লাগাবে। কাজে কিন্তু লাগাবে, ওই 100 দিনের কাজ এলে ওকে মাটি খোঁড়ার কাজে লাগাবে। ও পুলিশের বড় অফিসার হতে পারে, কিন্তু ও এখানে ভেজা বেড়াল হয়ে আছে। তৃণমূল নেতাদের ভয়ে বা নিজের পরিবারকে মার্ডারের ভয়ে এরা সবসময় চুপ করে থাকে। পুলিশ হলে তো কি হয়েছে, গাঁড়ে সবার ভয় আছে। এটা হচ্ছে এক ধরনের সার্কাস। পশ্চিমবঙ্গের মানুষ একটা সার্কাস দেখছে। একটা সরকার সে জাদু দেখাচ্ছে যে এক তুড়ি মারলেই বিনা শিল্পে এত এত টাকা আসছে। তারপরে একটা সরকার যে মানুষের জন্য এত ভাবছে, যে মানুষ যখন কোনো একটা কাজ করতে যাচ্ছে, সে একটা দলিল বার করতে গেলেও তাকে এত পরিমাণ টাকা দিতে হচ্ছে, সে মানে মানুষটা ভাবছে কি আমি সালে জায়গা কিনে নিতাম আলাদা। এক একটা জায়গায় এত পরিমাণে চুরি হচ্ছে, এত পরিমাণে বাটপাড়ি হচ্ছে। তো এখানটায় দায়ী কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী। তিনি সব কিছু গা থেকে ঝেড়ে ফেললেও কী হবে, সাধারণ মানুষ জানে যে কে দায়ী আর কে অদায়ী। তো মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত নিজের দোষ স্বীকার করছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে বসুন। পরেরটা দেখুন। বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। মুখ্যমন্ত্রী এমনভাবে বললো যে আসাম, বিহার, উড়িষ্যা এই 3টা রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে লোক ঢুকছে। আর মুখ্যমন্ত্রীর যে দলের নেতারা, শওকত মোল্লা আর হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরকম অনেক রকম নেতা আছেন যারা হচ্ছে রাতের বেলায় বর্ডার পার করে বাংলাদেশিদের ঢোকায়, বাংলাদেশি রোহিঙ্গাদের আশ্রয় নেয়। সেটা নিয়ে মুখ্যমন্ত্রী এতটুকু কোনো কথা বললো না, কারণ মুসলিম ভোটে আঘাত আসবে না সেটা বললে। তো আমাদের দেশের লোক আমাদের রাজ্যে ঢুকছে, তো সেটা কি অসুবিধা হচ্ছে? কিন্তু বাইরের দেশের লোক যখন এসে আমাদের রাজ্যে ঢুকছে, তখন দিদিমণির কোনো অসুবিধা হচ্ছে না। সে আসলে সহজেই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিদিমণি নিজের হাতে দায়িত্ব নিয়ে এগুলো বানিয়ে দেন। দিদিমণির একই অঙ্গে অনেক রূপ, আমরা সেটা জানি। তো দিদিমণির এই রূপ দেখার জন্য পশ্চিমবঙ্গের মানুষ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। একটা সময় আসবে যে পশ্চিমবঙ্গটা হিন্দুবিহীন একটা রাজ্য হিসাবে ঘোষিত হবে। এমনি তো মালদা আর মুর্শিদাবাদ এ দুটো জেলা হিন্দুমুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করছে। তো এরপরে মেদিনীপুর, তারপরে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এগুলো সব হিন্দুমুক্ত হয়ে যাবে। একমাত্র দিদিই ক্ষমতায় থাকবে, আজীবন দিদিই থাকবে, কেউ দিদিকে হাঁটাতেই পারবে না। আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না। একটা কথা হচ্ছে গ্রামের রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি ভারী ভারী ট্রাক যদি না যাতায়াত করতে পারে, তাহলে সে রাস্তাগুলো করে কি লাভ? একটা মানুষ তার সুবিধার জন্য সে একটা ফসল উৎপাদন করছে, সে ফসলটা একটা গোলায় দিচ্ছে, সে ধানগুলো সেগুলো মানুষটা নিয়ে যাবে কি করে? সে আবার নিয়ে এসে একটা রাস্তার ধারে ঢালবে, সেখান থেকে আবার লোড দেবে, তারপরে আবার মেন রাস্তা থেকে যাবে। মানে এটা একটা কথার কথা হচ্ছে। গ্রামের মধ্য দিয়ে যদি ভারী ট্রাক চলাচল না করে, তো গ্রামের মধ্যে মালটা পৌঁছাবে কি করে? গ্রাম উন্নত হবে কি করে? তো এদের মতো মূর্খ আর কিছু অশিক্ষিত ব্যক্তির জন্য আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এতটা শোচনীয়। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবে, শিক্ষা কিন্তু সবকিছুর মূলে। শিক্ষাবিহীন মানুষ পুরো জিরো। এইটাও সম্ভব। আর গ্রামের মধ্যে ট্রাক চলবে না? ট্রাক কি শুধু রাস্তায় চলবে? আর গ্রামের মধ্যে কি এরোপ্লেন, হেলিকপ্টার এগুলো চলবে? মুখ্যমন্ত্রী কি বোয়িং বিমানের অর্ডার দিয়েছেন যে বিমানে করে ধান নিয়ে যাওয়া নিয়ে আসা হবে? সব আজব মায়েরি। আর একটা জিনিস হচ্ছে ধান কাটা গাড়িগুলো যে রাস্তায় যায় আসে, সেগুলোই তো আধা রাস্তা খারাপ করে দিচ্ছে। দিদিমণি একদিন বলবে ধান কাটাও বন্ধ করে দাও। ধান কেটে কি হবে? রাস্তা ভালো থাকলেই হবে। কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা, হাউ মেনি টাইমস? আর রাজীব আর তোমরা দুজন, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, বিজেপি গেছে গয়া আকাশি, আমরা এখানে ডুকটুকি বাজাই। কারণ বিজেপি হচ্ছে এমন একটা দল, সে একটা সম্প্রদায়কে সাপোর্ট করে মোটামুটি উপরে যেতে চাইছে। সে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যেগুলো ভুল হচ্ছে, সে ভুলগুলোকে তারা কি ধরিয়ে দেবে সেটা না করে এরা হিন্দু মুসলিম করতে আছে। সরকারের ভুল যদি একজন মানুষ ধরে দিতে না পারে, সে কিসের বিরোধী দল নেতা? কিসের মানুষ? ও তো মানুষের পর্যায়ে কিন্তু ওরা পড়ে না। বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএমদের, এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক।
টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। সব দিদি চাঁদাবাজির শিকার। এত পরিমাণে চাঁদা এরা তুলছে, এরা গোলার যারা মালিক আছে তাদের থেকে এত টাকা তুলছে, প্লাস ছোট ছোট যেসব ব্যবসায়ীরা ওদের থেকে সব হপ্তা সিস্টেম করা আছে। এরা হপ্তা নিয়ে তোমার কাছেই যায়, তুমি হয়তো বুঝতে পারো না, সব তোমার অ্যাকাউন্টে গিয়ে জমা হয়। একটু খোঁজটা নিয়ে দেখবে, ভালো করে খতিয়ে দেখবে যে তোমার অ্যাকাউন্টে মাসে মাসে বহু লক্ষ টাকা যায়, যেটা তুমি বুঝতেই পারো না। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। কতটা পরিমাণে অপদার্থ আর কতটা পরিমাণে নির্লজ্জ হলে একটা মানুষ এই কথাটা বলতে পারে যে কেউ টাকা খাবেন না। মানে এ বলতে চাইছে যে সবাই তাহলে টাকা খায়। এ এতটা পরিমাণে ভ্রষ্টাচার এর মধ্যে ভরে গেছে। এই মানুষটাকে সততার প্রতীক হিসাবে মানুষ এনেছিল ভোটে জিতিয়ে বামফ্রন্টের শাসন শেষ করে এনাকে বসিয়েছিল পশ্চিমবঙ্গের গদিতে। তো ইনি গদিতে বসার পরে ইনি ভাবলেন আমি কে আর ইন্দ্রকে। তিনি মাইক হাতে নিয়ে যা পারছেন তা বলে যাচ্ছেন। নিজে যে পুলিশ মন্ত্রী সেটা তিনি ভুলে যাচ্ছেন। এখানটায় মমতা ব্যানার্জি এসে যেন মনে হচ্ছে বিরোধী দলনেতার একটা হাবভাব করছেন। সরকার চালাচ্ছ তুমি, সরকারের যদি কোনো ভুল হয় সেটা তুমি প্রকাশ্য সভায় এমন করে বলছো যেন এটা কালকে ঠিক হয়ে যাবে। कौन है ये लोग? कहाँ से आते हैं? প্রায় 14 বছর 7-8 মাস এরকম হবে। আমি একটা জিনিস লক্ষ্য করছি, প্রতি বছর এরকম এক একটা করে প্রশাসনিক সভা হয়। এই প্রশাসনিক সভাগুলোতে কার কি অভাব, কার কি অভিযোগ, এগুলো নিয়ে কথা হয়। তো এইসব কথা যখন হয় তখন তোমরা একটা জিনিস ফলো করবে, কোনো একটা প্রশাসনিক কর্তা সে যখন উঠে বলবে দিদি আমাদের এখানটায় একটা ব্রিজ নাই, ব্রিজ থাকলে ভালো হতো, তখন দিদির মুখ থেকে কী কথা বেরোবে, এই বসো, টাকা নেই, অনেক করে দিয়েছি, যা করার অনেক করে দিয়েছি, আর চাইবে না, টোটালি টাকা চাইবে না। টাকা কি গাছে ফলে নাকি? কোথা থেকে নিয়ে আসবো টাকা? যখন চাইবে যা চাইবে তা দিয়ে দেওয়া যায় নাকি? তো এইরকম কথা বলে মানুষদেরকে বসিয়ে দেওয়া হয়। আর চাকরি চাইলেই তো একটা জিনিস, সবাইকে কি সরকারি চাকরি করতে হবে নাকি? সরকারি চাকরিতে অনেক ফর্মালিটিস আছে যেগুলো তোমরা পারবে না। তার থেকে একটা কাজ করো, চায়ের দোকান খুলে নাও, তাদেরকে বলো ছোটোখাটো কিছু কাজ করতে, যেমন এই মুড়ি ভাজা, যেমন ধরো এই ডাল ভাজার ব্যবসা, যেমন ধরো চোঙ্গা ভাজার ব্যবসা, এরকম অনেক ব্যবসা আছে, এরকম ব্যবসা করো। মানে তিনি একজন প্রশাসনিক কর্তা হয়ে মানুষকে কীভাবে পা দিয়ে মাটির তলায় ঢুকিয়ে দেওয়া যায় তার ব্যবস্থাটা করেন। এটা হচ্ছে ভোট এলেই এরকম নাটকবাজি শুরু হয়, যেন নিজে সৎ আর সবাই অসৎ, এটাই প্রমাণ করতে চাইছে। কিন্তু সেই যে অসৎ, আমার বাবা আমি যদি চুরি করি আমার বাবাকেও বলবে এ চোরের বাবা। তো সেই রকম হচ্ছে কথাটা। মুখ্যমন্ত্রী মাইক নিয়ে যা পারছে তা বলে যাচ্ছে, সে একবারও বুঝছে না যে আমি একজন পুলিশ মন্ত্রী, আমি পুলিশ মন্ত্রীর মতো কথা বলবো। আপনার বুদ্ধি এত কিছুর পরেও একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়ে যাই যে পুলিশগুলো তারপরও সমানে পুরো পা চেটে যায়। এদের চাঁটা অভ্যাসটা যেদিন যাবে সেদিন দেখবে এরা প্রপারলি ডিউটি করতে পারবে, আর সেদিনই মুখ্যমন্ত্রীর কোনো অভিযোগ থাকবে না এদের বিরুদ্ধে। চাঁটতে এরা এমন পজিশনে গিয়ে একটা পৌঁছেছে যেখান থেকে এদের জিপ সরানোও সম্ভব নয় আর উল্টে লাগানোও সম্ভব নয়। দিদিমণি এখন ভোট আসছে, কাউকে ছাড় দেবে না। ভোটের আগের দিন পর্যন্ত তোমরা যা চুরি করে খেয়েছো, ভোটের পরে আর চুরি করা যাবেই না। এই মিটিং থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না, আর মুখ্যমন্ত্রীর কথাকে কেউ পাত্তা দেয় না। খালি সামনে এলে দিদি 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 চরণ ধুলি দাও, আর পেছনে গেলেই দিদির পেছন থেকে চুরি করা শুরু হয়ে যায়। মানে দিদি এদেরকে টোটালি সামলাতে ব্যর্থ। যদি তুমি ব্যর্থ তো তুমি কেন্দ্রীয় বাহিনী মাগাও, তারা এসে পুলিশগুলোকে ঠিক করে দিক। এমন বেধড়ক মার দিতে হবে তো সব ঠিক হয়ে যাবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া। দেখবে সকালবেলা গরম জলের সাথে মধু খায়, তোমরা এরকম একটা চা বানাও না, দার্জিলিং টি দিয়ে দিলে, তার মধ্যে একটু মধু মিশিয়ে দিলে, তার মধ্যে একটু লেবু দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল তোমার লেমন হানি টি। আমাদের দয়াময়ী এবং মমতাময়ী মুখ্যমন্ত্রী, তিনি একধারে যেমন মুখ্যমন্ত্রী, একধারে পুলিশ মন্ত্রী, একধারে স্বাস্থ্যমন্ত্রী। সেই স্বাস্থ্য সচেতনতার দিক থেকে তিনি বলছেন যে সকালবেলা সবাই তো মধু আর জল খায়, তো সেই রকমভাবে একটা চা বানিয়ে নিতে। মন গড়া কথা বলে কাশফুলের বালিশ, তারপরে ঢপের চপ, তারপরে হচ্ছে এই ধরনের চা। আর এই চা বানানোর জন্য মুখ্যমন্ত্রী কী কী করতে হবে সেটাও বলে যাচ্ছে। তো আমি বুঝতে পারি না যে এত জ্ঞানের অধিকারী একজন মানুষ সে শান্তিতে মাথা নিয়ে যায় কী করে। আর তার ড্রাইভারকে আমরা অনুরোধ করব যেন গাড়িটা আস্তে চালায়, মাথায় একটু ঝাঁকুনি হলে শর্ট টাইম মেমোরি লস হতে পারে। আর এই মেমোরি লস যদি হয় পশ্চিমবঙ্গ চালানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ তাকে খুব ভালোবাসে, এত ভালোবাসে যে তিহার জেলের জন্য রাস্তায় ফুল বেছাচ্ছে। তুমি বাগানের মালিকদের নিয়ে একদিন বসো, বেশি খাবে না, কম খাবে, বাট চা বেশি খরচা হলে তোমরা একটা রিপ্লেসমেন্ট করো, তাহলে চায়ের সাথে টা একটু দিয়ে দিলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটু মুভি টুভি বেশি দেখেন, কারণ চায়ের সাথে টাটা চাই। টাটা কি বিস্কিট না দারু? চায়ের সাথেও দারু খাবে? তোমাদের লোকেরা তো দারু খাওয়ায় এক্সপার্ট, আর তোমাদের লোকগুলো এতটা পরিমাণ মাতাল যে তারা মদ খেয়ে তার কাছে গিয়ে মারধরও খেয়ে আসছে। কি বলবে বলো তো? এমন শিক্ষা, এমন সংস্কার, এমন একটা রাজনৈতিক দল। মা মাটি মানুষ, মায়ের ইজ্জত লুটছে, মাটি দিয়ে ওরা কলঙ্কিত করছে আর মানুষের গাঁড় মেরে দিচ্ছে। এটাই হচ্ছে এই সরকারের
ফুল ফর্ম। এতক্ষণ তো হলো আমাদের মুখ্যমন্ত্রীর বাণী, তিনি অনেক কিছুই পারেন। এরপরে আমাদের শিক্ষকেরা কি বলছেন সেটা আমরা একটু শুনবো। তো চলো শুনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যা দাবি তা আমরা শান্তিপূর্ণভাবে জানাতে চাই এবং সেইভাবেই মানে সেই অনুযায়ী তারা অ্যাকশন হোক, কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেনি। তারা শুধুমাত্র কর্মচারীদের বের করে নেওয়ার জন্য আমাদের উপর লাঠিচার্জ করেছে। বলছি ও দিদি ভাই, তুমি তো জানো যে কর্মচারীদেরও কিছু কিছু টাকা ঘুষ দিয়েছে, তো তাদেরকে বের করার জন্য পুলিশ পুরো তলা পর্যন্ত যেতে পারে। কারণ হচ্ছে পুলিশ হচ্ছে কৃতদাস দলদাস, পুলিশকে যা বলা হয় পুলিশ সেটাই করে, পুলিশ কিন্তু নিজে থেকে কিছু করে না। তোমরা যদি এর পরেও মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখতে চাও তো রাখতে পারো। তোমাদের কি ভরসা রাখবে সেটা আমি জানি না, কে আবার টাকা দিয়ে চাকরি পেয়েছে, কে আবার সত্যি পরীক্ষা দিয়ে পেয়েছে তা আমরা বুঝতেই পারছি না। তৃণমূল সরকারই জানে না, তো সাধারণ মানুষ কি করে জানবে? আর তোমাদের উপরে যে মার পড়েছে এটা সত্যি আমরা ব্যথিত দুঃখিত। তোমাদের এই যে বসে বসে যে টাকা নিচ্ছিলে করোনার সময়, তখন তোমাদের মনে পড়েনি যে এই 2-4 টাকা গরিবকে দান করি, তাহলে গরিব মানুষেরাও তোমাদেরকে সাপোর্ট করবে? যখন টাকা নিয়ে ঘরে বসে আইএসি করছিলে, গরিব মানুষরা যখন খেতে পাচ্ছিল না, তখন তোমরা কোথায় মরে গেছিলে? আজকে তোমরা যখন বিপদে পড়েছো তখন তোমাদের কাছে সবাইকে হেল্প করতে হবে, বালটা যায় না হেল্প করতে। তোমাদের মতো মানুষ এইরকম করে রাস্তায় মার খাওয়া দরকার। তোমরা শিক্ষক না, না 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 না, তোমরা হচ্ছে জাতির কলঙ্ক, কলঙ্কময় জাতি তোমরা। প্রশাসন তো সবসময় সবকিছু প্রোটোকল মেনেই করে, তবে তাদের তো এটাও প্রোটোকলের মধ্যেই পড়ে যে আমাদেরকেও তারা সুরক্ষা দেবে। ভারত সরকারের কোন প্রোটোকলে আছে যে 2 বছর 2.5 বছর ধরে কাজ না করে পয়সা নিয়ে ঘরে আইএসি করা? এটা কোন প্রোটোকলে আছে এটা আমরা জানি না। তো মুখ্যমন্ত্রী যখন চুরি করে তোমাদেরকে চাকরি দিয়েছিল, ঘুষ খেয়ে তোমাদেরকে যখন চাকরি দিয়েছিল, তো তোমাদের ঘর চালানোর দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর উপরে। আমাদের দেশের সাধারণ মানুষ, আমাদের রাজ্যের সাধারণ মানুষ, এরা খেতে পাক কি না পাক তাতে দিদিমণির কিছুই যায় আসে না। দিদিমণি একটা জিনিস জানেন যে যাদেরকে চুরি করে চাকরি দিয়েছেন তাদের তো ঘরে সংসারে টাকা পয়সার একটু টান চলছিল, কারণ তারা অনেকটা টাকা তৃণমূল সরকারকে দিয়ে দিয়েছিল। তো তাদের ঘর চালানোর জন্য দিদিমণি তাদেরকে 2 বছর 2.5 বছর ধরে এমনিই মাইনে দিয়ে গেছেন। তখন তোমাদের প্রোটোকলের কথা মনে পড়েনি, তোমরা কাজ না করে পয়সা নিয়েছো, তখন তোমাদের নিয়ম আইন কানুন কিছুর কথা মনে পড়েনি। এখন তোমরা সত্যি সাজছো, তোমাদের যখন চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্ট ঠিক করেছে, বিজেপি ঠিক করেছে, সিপিএম সরকার ঠিক করেছে, তোমাদের চাকরি যাওয়া উচিত। কারণ তোমরা হচ্ছ বসে খাওয়া লোক, আর বসে খাওয়া লোকের চাকরি থাকে না বেশি দিন। কাজ করো, দিয়ে টাকা নাও। চুরি করে আর কতদিন চালাবে? বেশি দিন তোমাদের চলবে না। বাওয়াল বন্ধ কর, চুপ কর। এইরকম যদি বছরে 2-4টা প্রশাসনিক বৈঠক হয় তাহলে কিন্তু তৃণমূল সরকারের পতন অবশ্যম্ভাবী। কারণ সবাই দেখছে যে তাদের অসুবিধাগুলো যখন তারা বলতে যাচ্ছে তখন দিদিমণি তাদের চুপ করে বসিয়ে দিচ্ছে। পুলিশের মধ্যে যে গ্রুপবাজি চলছে, পুলিশ যে দলদাস, সেটা কিন্তু দিদি এখানে প্রমাণ করে দিয়েছে। দিদি আরও একটা জিনিস ভালো করে প্রমাণ করতে চায় যে দিদি কত বড় একজন ডায়েটিশিয়ান। দিদি অল্প কয়েকদিনে, মাত্র 7 দিনের কোর্সে তিনি অপারেশনও করে দিতে পারবেন, এটাও তিনি বলেছিলেন। সেরকম তিনি চায়ের সাথে মধু এবং লেবু এগুলো মিশিয়ে নতুন এক প্রকারের চা তৈরি করতে চাইছেন। এইরকম চা যে খাবে সে ক্যান্সার হয়ে মারা যাবে। তোমরা কে কে এই চাটা খেতে চাও অনলাইনে অর্ডার করতে পারো, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই চাটা দেওয়া হবে। প্রথম চান্স ফ্রি, সেকেন্ড চান্স থেকে পয়সা নেওয়া হবে, বা রেশন এই চা দেওয়া হবে, তোমরা সবাই খেও। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।